আসসালামু আলাইকুম। স্টারটেক প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যদি আমাদের ওয়ানডে টিমটাকে একটা নতুন সেটআপে আনতে চাই, সেক্ষেত্রে বেশ কিছু এক্সাইটিং প্লেয়ার্স দরকার যারা মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ডটা আসলে ফুলফিল করতে পারবেন। আমার ব্যক্তিগত মতামতের জায়গা শামীম হোসেন পাটোয়ারিকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের পাইপলাইন সিস্টেমে নিয়ে আসাটা উচিত। কেন উচিত? কারণ এই টাইপের ব্যাটসম্যানরা হয় কি আসলে অপোনেন্টকে একটা কাউন্টার অ্যাটাক করে, সাপোজ আপনার একটা কোলাপস করে গেছে, সেই সময়টা অপোনেন্টকে একটা কাউন্টার অ্যাটাক করে এলোমেলো করে ফেলতে পারে। ইভেন এই টাইপের এক্সাইটিং ক্রিকেটার যাদের আসলে অল ওভার দ্য উইকেট শর্টস খেলার ক্যাপাবিলিটির জায়গাটা খুব ভালো মতো আছে বা দক্ষতার জায়গাটা আছে, এই প্লেয়াররাই কিন্তু বর্তমান সময় মডার্ন ডে সাদা বলের ক্রিকেটের ডিমান্ডের জায়গা। সেটা টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট দুটা সেট আপের ক্ষেত্রেই, যেটা বাংলাদেশ যদি আসলে সত্যিকার অর্থে কনভেনশনাল ওয়ে থেকে বেরিয়ে এসে নতুন করে চিন্তা করতে চায়, আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারির মতো প্লেয়ারদেরকে আপনার পুলে রাখাটা খুব জরুরি এবং সেটা ওয়ানডে ফরম্যাটে শামীম পাটোয়ারি আসতেই পারেন। দেখেন, শামীম পাটোয়ারি এবার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটাতে যেরকম কোলাপসের জায়গা থেকে 72 রানে মনে 5 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে স্কোরিং শটটাই শুরু করেছেন তিনি একটা ওভার বাউন্ডারি দিয়ে, এবং যেভাবে তিনি ইনিংসটাকে লম্বা করে টেনে নিয়ে গেছেন, বিপিএলও আমার মনে আছে চিটাগাং কিংসের প্রথম ম্যাচটাতেও এরকম কোলাপসের মধ্যে থেকেই শামীম পাটোয়ারি তার নিজের ব্যাটিংটা করে গেছেন। সো এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে ওই যে প্রেশারলেস ব্যাটিং করার জায়গাটা, যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তার ওই স্কিলটাকে তিনি শো করেছেন। এবং এটা তো অবশ্যই সত্য কথা যে সাম্প্রতিক সময় তার ব্যাটিং স্কিলের জায়গাটাও বেড়েছে। বিপিএলের সময় যেহেতু আমি কমেন্ট্রি করছিলাম, প্রত্যেকটা ম্যাচের আগে শামীম পাটোয়ারির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হতো, ব্যাটিং নিয়ে কথা হতো, এবং কোন কোন জায়গায় তিনি সত্যিকার অর্থে নিজের পরিবর্তনটা আনার চেষ্টা করেছেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতাম। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে তার হোল্ডিং পজিশনের জায়গাটা। বর্তমান সময়ে তিনি ব্যাটের পজিশনটা হোল্ডিং করেন এমন একটা জায়গায় খেয়াল করে দেখেন যে ব্যাটের অবস্থানটা, অর্থাৎ ব্যাটের যে একদম লাস্ট ফেজের অবস্থানটা, সেটা কিন্তু ফাইন লেগ বরাবর। এটা আগে তিনি যখন টিম থেকে বাদ পড়েছিলেন, ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিলেন, ওই সময়টাতে তার ব্যাটের ফেসটা কোথায় থাকতো? ব্যাটের ফেসটা থাকতো ফার্স্ট স্লিপ বরাবর। এই জায়গাটা একটা বড় পরিবর্তন তিনি এনেছেন, এবং আনার পেছনে কারণটা হচ্ছে একটু জোরে গতির বলের এগেনস্টে তার প্রবলেমের জায়গাটা তৈরি হচ্ছিল, এবং সেটাকে রেকটিফাই করার জন্য তিনি ওই জায়গাটা অনেকটা বেসবলীয় স্টাইলে এখন তিনি ব্যাট ধরেন। সো এই পরিবর্তনটা তিনি আসলে এনেছেন। আদারওয়াইজ আগের ব্যাটিংয়ের সাথে আরেকটা বড় পরিবর্তনের জায়গা যদি বলেন, আগে খেয়াল করে দেখবেন শামীম পাটোয়ারি শট খেলতেন আসলে স্কোয়াড ড্রাইভ নির্ভর শট, মানে হার্ড হ্যান্ডে শট খেলতেন। নাওয়াডেজ শামীম পাটোয়ারিকে যে বিষয়টা দেখবেন, আমরা গেল বিপিএলও দেখেছি, টাচ নির্ভর ক্রিকেটটাও খেলছেন, এলিগেন্ট কাভার ড্রাইভ করছেন। এই জায়গাটা কিন্তু শামীম হোসেন পাটোয়ারির ছিল না। আমরা আগে তাকে যেভাবে জানতাম যে একদম জোরে হয়তো বা পুল করছেন বা ড্রাইভ করলে যেটাকে বলে স্কোয়াড ড্রাইভ, হার্ড হ্যান্ডে ড্রাইভ করা। এখন তিনি কিন্তু টাচ নির্ভর ক্রিকেটটাও খেলছেন, হার্ড হ্যান্ডে ড্রাইভের জায়গাটা আছে, সেই সঙ্গে টাচ নির্ভর ক্রিকেটটাও কিন্তু আছে, যেটা ওই যে কাভার ড্রাইভ করছেন, পুশ করা যেটাকে বলা হয়। এই জায়গাটাও তিনি আসলে তার গেম প্ল্যানের ব্যাপারে পরিবর্তন এনেছেন, এবং এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা কথা বলতাম যে কোন কোন জায়গায় ট্রান্সফরমেশনের চেষ্টা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে তার ব্যক্তিগত এই ওয়ার্ক ইথিক্সের জায়গাটাকেও সম্মান করে হলেও তাকে আমাদের ওয়ানডে সেটআপের পাইপলাইনের জায়গাটা নিয়ে আসা উচিত। এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তার জায়গাটা। দুটা ম্যাচ তিনি খেলেছেন, এবং এই টাইপের প্লেয়াররা হয় কি ডোমেস্টিক ক্রিকেটে কখনো বড় সেঞ্চুরি করবেন না, 150 রান করবেন না, কিন্তু তারা ইম্প্যাক্ট ইনিংস খেলবেন। বাট শামীম পাটোয়ারির মধ্যে কিন্তু ওই বিষয়টা আছে যে এই অবস্থান থেকেও তিনি আসলে সেঞ্চুরির মতো জায়গাও যেতে পারেন। টি-20 ক্রিকেটও আমরা দেখেছি, এবারে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটা তো দেখেছি, সেঞ্চুরিটা করতে পারেন না 2 রানের জন্য, বাট নট আউট ছিলেন, ম্যাচটা শেষ করে বের করেছেন। আরেকটা উল্লেখযোগ্য জায়গা বলবো, সেটা হচ্ছে ওই যে শিফটিংয়ের জায়গাটা। শামীমকে দেখবেন ওই যে তিনি যে 360 ডিগ্রি শট খেলছেন, ইম্প্রোভাইজিংটা খেলছেন, এটা খুব তাড়াতাড়ি তিনি শিফটিংটা করতে পারেন, অর্থাৎ ব্যাটিং পজিশনে আছেন, সেখান থেকে খুব তাড়াতাড়ি দ্রুত ওই শিফটিংয়ের জায়গাটা তিনি যেতে পারেন। তার হাইটটা এই ক্ষেত্রে তাকে একটা বেনিফিট দেয়, এবং এটা শামীমের সঙ্গে আমি মজা করে বলছিলাম যে তার হাইট নিয়ে হয়তো অনেকে তার সঙ্গে মজা করেন, কিন্তু এই কম হাইট থাকাটা এটাও তার জন্য একটা অ্যাডভান্টেজে রূপান্তরিত হয়েছে। স্টারটেক থেকে পছন্দের প্রযুক্তি পণ্য মাত্র 24 ঘন্টায় পৌঁছে যাবে আপনার হাতে। অর্ডার করুন এক্সপ্রেস ডেলিভারিতে। ভিজিট করুন startek.com.bd। যে অনেক সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থেকে, একটু লো ডাউন অবস্থা থেকে তিনি নিচের বলগুলোকে খুব ভালো খেলতে পারেন, এবং খুব দ্রুত ওয়েট শিফটিংয়ের জায়গাটা তিনি খুব করতে পারেন। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ওই খুব দ্রুত তিনি শিফটিংটা করছেন। আরেকটা আমার অবজারভেশনের জায়গাটা খেয়াল করেছি, সেটা হচ্ছে ফ্রন্ট ফুটে
এখন অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুট ডমিনেটিং ব্যাটিং তিনি করছেন, ব্যাকলেগের স্টেবলটাও থাকে কিন্তু ফ্রন্ট ফুট ডমিনেটিং ব্যাটিংটা তিনি করছেন। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শট, অলমোস্ট প্রত্যেকটা শট ফ্রন্ট ফুটের উপর এক্সট্রা বিট অফ প্রেশার রেখে ফ্রন্ট ফুটে ভর করে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ শটস তিনি খেলছেন, এবং ওই জায়গাটাতে ব্যাকলেগটা যত সুন্দর করে তিনি সরিয়ে ফেলছেন বা ব্যাকলেগটাকে সেই জায়গাটা তিনি ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তার ফ্রন্ট লেগের যে স্টেবিলিটির জায়গাটা, যেটা সত্যিকারের অর্থে এই সাম্প্রতিক সময় আমি লক্ষ্য করেছি বেশ ভালো মতো তিনি সেটা করছেন। সো টেকনিক্যাল অনেক পরিবর্তনের জায়গায় করেছেন, ফিটনেস নিয়ে কাজ করেছেন। একটা সময় ফিটনেস নিয়েও তার অনেক কন্ট্রোভার্সি বা ক্রিটিসিজম হয়েছিল, তিনি ইউআইও টেস্টে খুব বেশি দিতে পারেন না, মিডিয়াতে ইনফরমেশন লিক হয়েছিল, তারপর সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বাট তিনি ফিটনেস নিয়ে যে কাজ করেছেন এটা তার দ্রুত বডি শিফটিং দেখে বোঝা যায়, যে দ্রুত বডি যেভাবে শিফটিং করেন। সো দিস ইজ দ্য থিং। এবং সত্যি কথা বলতে এই প্লেয়ারদেরকে আপনি ন্যাশনাল টিমে যখন আনবেন, ইনিশিয়ালি হয়তো বা খুব ভালো রেজাল্ট নাও করতে পারেন, বাট এই প্লেয়ারদের উপর ইনভেস্ট করাটা খুব জরুরি। দেখেন আমাদের মুশফিকুর রহিম বলি, তামিম ইকবাল বলি, মাহমুদুল্লাহ রিয়াদ বলি, তাদের উপরও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভেস্ট করেছিল এবং তাদের উপর একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ইনভেস্ট করার পর তারা রিটার্ন ভ্যালুটা দিয়েছেন। সো যখন আপনি একটা জেনারেশন গ্যাপের পর নতুন করে টিম সাজাতে চাচ্ছেন, সেই সময়টাতে অবশ্যই প্লেয়ারদেরকে সময়টাও দিতে হবে। এখন যেটা হয় যে প্রথম ম্যাচ তিনি হয়তোবা ওয়ানডে খেলতে গেলেন, প্রত্যাবর্তনের পর হয়তোবা রান করতে পারলে না, তখনই কথা উঠে যাবে, রব উঠে যাবে, না শামীম ইন্টারন্যাশনাল চলে না। বাট এই জায়গাটা একটা বিষয় বুঝতে হবে, আমাদের দেশের কনটেক্সটে প্লেয়ারকে আসলে একটু অপরচুনিটিস দিতে হয় নিজেকে সেটেল ডাউন করার জন্য, সেটা প্রত্যেক প্লেয়ারের ক্ষেত্রেই হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন যে প্লেয়ারের উপর ইনভেস্ট করেছে, ইনভেস্ট করার পর তারা আসলে রিটার্নটা দিয়েছে। অনেক প্লেয়ার আছে ইনভেস্ট করেছে এখন পর্যন্ত রিটার্ন দিতে পারছেন না, সেরকম প্লেয়ার আছে। সো ওয়াই নট সেটা শামীমের ক্ষেত্রে করা হবে, কারণ এক্সাইটিং প্লেয়ার, কনভেনশনাল সেটআপের বাইরের প্লেয়ার। সো কনভেনশনাল সেটআপের বাইরের প্লেয়ারকে সবসময়ই আমাদের দেশে অবহেলিত করে রাখা হয়েছে, সুযোগ কম দেওয়া হয়েছে, কারণ কনভেনশনাল দেখতে সুন্দর লাগে না। বাট আমার কাছে মনে হয় যে ওই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসার সময় আমাদের হয়েছে এবং এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।